23 জুলাই 2024 রাত প্রায় 11টা বাজছিল। সেই রাতে কৃতি কুমারীকে পিজির ভেতর তার নিজের রুমের সামনে এক যুবক এসে তাকে নির্মমভাবে চাকু দিয়ে হত্যা করে, যা দেখার পর সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং শিউরে উঠতে বাধ্য হয়। কিন্তু যখন এই হত্যার আসল কারণ সামনে আসে, কেউ কল্পনাও করতে পারেনি যে এমন তুচ্ছ কারণে একজন মেয়েকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হতে পারে। যা জানার পর আপনারাও ভাববেন যে এক বন্ধুকে সাহায্য করার জন্য কি এত ভয়ানক পরিণাম হতে পারে। কৃতির জন্ম 2000 সালে ভারতের বিহারের এক সাধারণ পরিবারে হয়। তার মা বাবার স্বপ্ন ছিল তাকে শিক্ষিত করে এমন একজন স্বাধীন ও আত্মনির্ভরশীল মেয়ে হিসেবে গড়ে তোলা যে নিজের পায়ে দাঁড়াবে। কৃতিও তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিল। স্কুল শেষ করার পর কৃতি নিজের গ্র্যাজুয়েশন শেষ করে এবং তারপর MBA-তে ভর্তি হয়। সে সব সময় খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল। নিজের এবং তার পরিবারকে সাহায্য করার জন্য সে সব সময় নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখত। MBA শেষ করার পর জানুয়ারি 2024-এ সে বেঙ্গালুরুর একটি কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট হিসেবে কাজ শুরু করে। কিন্তু এই চাকরির কারণে তাকে নিজের পরিবার থেকে দূরে বেঙ্গালুরুতে একা থাকতে হচ্ছিল। বেঙ্গালুরু তার জন্য সম্পূর্ণ নতুন একটি জায়গা ছিল। যেহেতু সে ছোটবেলা থেকে পরিবারের সঙ্গে থেকেছে এবং তার স্কুলের বন্ধুদের সঙ্গেও সব সময় থাকত, তাই এই নতুন শহরে একা থাকা তার জন্য কঠিন হয়ে উঠেছিল। তার থাকার জন্য একটি ফ্ল্যাট ভাড়া করা ছিল, কিন্তু সেখানে তার এমন কেউ ছিল না যার সঙ্গে সে এই জায়গাটি শেয়ার করতে পারত। বন্ধুর অভাবে এবং একাকিতে তার দিন কাটছিল। যদিও একা থাকা তার পছন্দ ছিল না, তবুও কৃতি জানত যে স্বপ্ন পূরণ করার জন্য, নিজের ক্যারিয়ার গড়ার জন্য এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসব তাকে মেনে নিতেই হবে। একাকিত্ব থাকা সত্ত্বেও কৃতির জীবন বেশ ভালোই চলছিল। সে তার কাজ নিয়ে খুব খুশি ছিল এবং ভালো উপার্জন করছিল। কৃতির বাবা মা যখন দেখলেন যে তাদের মেয়ে ছোটবেলা থেকে যে কঠোর পরিশ্রম করেছে তা সফল হয়েছে, তখন তারা খুব গর্বিত অনুভব করলেন। কৃতি এখন একজন আত্মনির্ভরশীল নারী হয়ে উঠেছে যে নিজের এবং পরিবারের দায়িত্ব নিতে সক্ষম। যতদিন যাচ্ছিল, কৃতি তার অফিসে বেশি সময় কাটাতে শুরু করে। সহকর্মীদের সঙ্গে কথা বলে সে তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছিল। ধীরে ধীরে তার অফিসের সহকর্মীরা তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। তাদের সঙ্গে প্রতিদিন ওঠা বসা, মজা করা এবং সময় কাটানো কৃতির জীবনের অংশ হয়ে উঠেছিল। তবে তার সহকর্মীদের মধ্যে একজন, যে তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছিল। এই বিশেষ বন্ধু ছিল তার সহকর্মী এবং একসঙ্গে কাজ করতে করতে তাদের বন্ধুত্ব গভীর হয়ে ওঠে। এই সহকর্মী ছিল মহারাষ্ট্র থেকে, আর বেঙ্গালুরু তার জন্য ঠিক ততটাই অচেনা ছিল যতটা কৃতির জন্য। কিন্তু তাদের এই নতুন শহরে একে অপরের সঙ্গে বন্ধুত্ব করার পর তারা ধীরে ধীরে এই শহরে মানিয়ে নিতে শুরু করেছিল। কৃতি এবং তার এই বন্ধুটি এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল যে তারা একে অপরের ছোট ছোট অভ্যাস সম্পর্কে পর্যন্ত জানত। তারা প্রায়ই একসঙ্গে ঘুরতে যেত, কেনাকাটা করত, বাইরে খেতে যেত, এমনকি যখন অফিস থেকে ছুটি নিয়ে তারা বাড়ি ফিরত তখনও তারা নিয়মিত যোগাযোগ রাখত। তাদের গভীর বন্ধুত্বের কারণ ছিল তাদের ব্যক্তিত্বের মিল। তারা একে অপরকে ভালোভাবে বুঝত এবং একই অফিসে কাজ করত বলে তাদের ক্যারিয়ার লক্ষ্যও প্রায় একই ছিল। এই বন্ধুত্ব শুধু ভালো সময়ে একসঙ্গে মজা করাই নয়, কঠিন সময়ে একে অপরকে সমর্থন করার জন্যও ছিল। কৃতি তার জীবনের সমস্ত ভালোমন্দ অভিজ্ঞতা এই বন্ধুর সঙ্গে শেয়ার করত। একইভাবে তার বন্ধু তার কষ্ট এবং সমস্যার কথা কৃতির সঙ্গে আলোচনা করত। বেশিরভাগ সময় তার বন্ধু তার সমস্যাগুলোকে নিয়ে কথা বলত। কিন্তু কি এমন ঘটছিল তার বন্ধুর জীবনে? কি সেই দুঃখের কথা যা তার বন্ধু শেয়ার করছিল? আর এরপর যা ঘটতে চলেছিল তা কৃতি কোনোদিন কল্পনাও করতে পারেনি যে তার এই বন্ধুকে সাহায্য করার কারণে তার জীবনে এমন ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। কৃতির যে বান্ধবী ছিল সে একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে তার প্রেমিক অভিষেক ঘোষের সঙ্গে থাকত। অভিষেক 25 বছরের একজন যুবক ছিল যিনি বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় ছোটখাটো চাকরি করতেন। কৃতির বান্ধবী এবং অভিষেক একে অপরকে স্কুলের দিনগুলো থেকে চিনত এবং তারা অনেকদিন ধরে সম্পর্কে ছিল। কৃতি তাদের এই সম্পর্কের ব্যাপারে ভালোভাবে জানত, কারণ কৃতি এবং তার বান্ধবী একে অপরের সঙ্গে সবকিছু শেয়ার করত। তবে সমস্যা শুরু হয় যখন অভিষেক তার চাকরি হারায়। চাকরি চলে যাওয়ার পর তাদের সম্পর্কেও নানা টানাপোড়েন শুরু হয়। অভিষেক চাকরি হারানোর পর ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সেই হতাশা সে কৃতির বান্ধবীর উপর বের করতে শুরু করে। তাদের মধ্যে প্রায় প্রতিদিন ঝগড়া হতো। সম্পর্কের মধ্যে ঝগড়া কখনো কখনো স্বাভাবিক মনে হলেও
অভিষেকের আচরণ একেবারেই সীমা ছাড়িয়ে যাচ্ছিল। অভিষেক এতটাই হতাশ ছিল যে সে তার বান্ধবীর প্রতি অত্যন্ত খারাপ আচরণ করত। বিষয়টি আরও খারাপ ছিল কারণ চাকরি চলে যাওয়ার পর তাদের সব খরচ তার বান্ধবী একাই চালাচ্ছিল। তার নিজের খরচ মেটানোই যেখানে কঠিন ছিল, সেখানে সে অভিষেককেও সাহায্য করত। কিন্তু অভিষেক তার প্রতি একটুও কৃতজ্ঞ ছিল না। বরং যখন তার বান্ধবী তাকে চাকরি নিয়ে কিছু বলত বা কোনো পরামর্শ দিত, অভিষেক মনে করত সে তাকে অপমান করছে বা ছোট করছে। এই ঝগড়ার মাত্রা এতটাই বেড়ে যায় যে কৃতির বান্ধবী তা আর সহ্য করতে পারছিল না। এমনকি এই মানসিক চাপ তার চাকরিতেও প্রভাব ফেলছিল। কৃতি একদিন লক্ষ্য করল যে তার বান্ধবী ভীষণ অস্থির আছে। তখন কৃতির বান্ধবী তাকে নিজের সমস্যার কথা খুলে বলল। তার বান্ধবী জানায় অভিষেক শুধু তার সঙ্গে খারাপ ব্যবহারই করে না, বরং তাকে শারীরিকভাবে আঘাতও করে। এটা শুনে কৃতি খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তার বান্ধবীর জন্য ভীষণ খারাপ লাগতে থাকে। কৃতি জানত তার বান্ধবীকে এই টক্সিক সম্পর্ক থেকে বের করে আনতে হবে। তাই কৃতি তার বান্ধবীকে পরামর্শ দেয়, তুমি অভিষেককে ছেড়ে দাও এবং এই অ্যাপার্টমেন্ট থেকেও চলে আসো, তুমি আমার সঙ্গে থাকো। আমরা একসঙ্গে থাকলে তোমার জন্য ভালো হবে আর আমারও একাকিত্ব দূর হবে। কৃতির বান্ধবী, যিনি এই সময় অভিষেকের আচরণে ভীষণ বিরক্ত ছিলেন, কৃতির প্রস্তাব এক কথায় মেনে নেয়। তারা দুজন মিলে কৃতির অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে। এই সিদ্ধান্ত তাদের জন্য খুবই ইতিবাচক প্রমাণিত হয়। কৃতির একাকিত্ব দূর হতে থাকে এবং তার বান্ধবীও সেই বিষাক্ত রিলেশনশিপ থেকে মুক্তি পায়। তখন অভিষেক প্রায় তাদের জীবন থেকে চলেই গিয়েছিল, কিন্তু তারা তখনও জানত না এই সিদ্ধান্তের পরিণাম কতটা ভয়াবহ হতে চলেছে। যদিও সম্পর্কের সমাপ্তি হয়েছিল, তবে কৃতির এবং তার বান্ধবীর জীবনে শান্তি বেশিদিন স্থায়ী হয়নি। অভিষেক এই বিচ্ছেদকে মেনে নিতে পারছিল না। সে কোনোভাবেই মানতে পারছিল না যে একজন মেয়ে তাকে ছেড়ে চলে গেছে। অভিষেক পাগলের মতো তার গার্লফ্রেন্ড এবং কৃতিকে বারবার ফোন করত। যখন তারা তার ফোন ধরত না, তার রাগ আরও বেড়ে যেত। অভিষেকের জীবন যেন পুরোপুরি তাদের ঘিরেই আবর্তিত হচ্ছিল। সে কোনো না কোনো উপায়ে তাদের বিরক্ত করার চেষ্টা চালিয়ে যেত। অবশেষে কৃতি এবং তার বান্ধবী তাকে সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেয় এবং তার ফোন নম্বরও ব্ল্যাকলিস্ট করে। তারা ভেবেছিল এতে হয়তো তারা অভিষেকের উৎপাত থেকে মুক্তি পাবে, কিন্তু তারা বুঝতেই পারেনি অভিষেক প্রতিশোধ নিতে কতদূর যেতে পারে। ব্লক হওয়ার পর অভিষেকের ক্রোধ ভয়ানকভাবে বেড়ে গিয়েছিল। সেই রাগ মেটানোর জন্য একদিন সে কৃতির পিজিতে চলে যায়। সেখানে গিয়ে সে চিৎকার করতে থাকে, কৃতিকে গালাগালি দিতে থাকে এবং তাকে ভয় দেখাতে শুরু করে। তার দাবি ছিল যে কৃতি তার বান্ধবীকে তার বিরুদ্ধে উস্কিয়েছে এবং তাদের সম্পর্ক নষ্ট করার জন্য দায়ী। কৃতিকে গালাগালি দেওয়ার সময় পিজির অন্য বাসিন্দারা এবং সিকিউরিটি গার্ড মিলে অনেক কষ্টে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু অভিষেক এখানেই থেমে থাকেনি। এই ঘটনা দেখে কৃতি বুঝে গিয়েছিল যে অভিষেক আবার আসবে এবং এবার সে আরও বড় কিছু করতে পারে। নিজের এবং বান্ধবীর সুরক্ষার কথা ভেবে কৃতি সিদ্ধান্ত নেয় যে তারা অন্য একটি পিজিতে চলে যাবে। তারা এমন একটি জায়গায় যাবে যার কথা অভিষেক জানবে না। নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও কৃতি প্রথমে তার বান্ধবীর নিরাপত্তার কথা ভেবেছিল। এটি প্রমাণ করে যে কৃতি কতটা সাপোর্টিভ এবং নিঃস্বার্থ ছিল। কিন্তু তার এই ভালো স্বভাবই তাকে এমন বিপদের মুখে ফেলল যা কেউ কল্পনাও করতে পারেনি। এরপর 23 জুলাই 2024 রাত 11:15 কৃতির পিজির আশপাশ তখন গভীর নীরবতায় ঢেকেছিল। অফিসে পুরো দিন কাজের ধকলের পর কৃতি নিজের রুমে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে জানত না তার দিন এখনও শেষ হয়নি। হঠাৎ তার দরজায় জোরে ধাক্কার শব্দ হয়। এত রাতে কে এলো তা ভেবে কৃতি বিভ্রান্ত হয়ে যায়। সে দরজা খুলতে যায় এবং দেখে দরজার বাইরে দাঁড়িয়ে আছে অভিষেক। তার হাতে ছিল একটি পলিথিন ব্যাগ। কিন্তু এই পিজিতে কোনো অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ ছিল। প্রবেশপথে সিকিউরিটি গার্ড এবং বায়োমেট্রিক স্ক্যানার ছিল, যা নিশ্চিত করত যে কোনো ব্যক্তি বিনা অনুমতিতে ভিতরে না ঢুকতে পারে। কিন্তু কোনোভাবে অভিষেক এই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে কৃতির ফ্লোরে পৌঁছে যায় এবং তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে সেখানে কথা বলতে আসেনি। অভিষেকের চোখ আর মুখ দেখে কৃতি সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিল যে সে প্রচণ্ড রাগে ফুটে উঠেছে। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল। যেই মুহূর্তে অভিষেক কৃতির দিকে এগিয়ে আসে, কৃতি দ্রুততার সঙ্গে নিজের রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু অভিষেক তাকে ধাক্কা দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। তবে কৃতি যেমন তেমন করে তাকে বাইরে বের করে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কৃতির কোনো প্রতিরোধ করার সুযোগই ছিল না।
এরপর অভিষেক তার হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে একটি চকচকে ছুরি বের করে কোনো কিছু না ভেবেই কৃতির উপর আক্রমণ শুরু করে। অভিষেক এতটাই রাগে অন্ধ হয়ে গিয়েছিল যে সে কোথায় আঘাত করছে তা দেখার প্রয়োজন মনে করছিল না। তার আক্রমণ ছিল এলোমেলো, বেপরোয়া এবং মরণঘাতী। কৃতি তার হাত দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু তাদের শক্তির পার্থক্যের কারণে তার পক্ষে কিছুই করা সম্ভব হচ্ছিল না। অভিষেক যেন থামার নামই নিচ্ছিল না। তার একটাই লক্ষ্য ছিল কৃতিকে শেষ করে দেওয়া। কৃতির মাথা, গলা, বুক, হাত, পেট প্রতিটি জায়গায় অভিষেক একের পর এক আঘাত করতে থাকে। কৃতির শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে। তার হাত পা আর চলছিল না। পিজির মেয়েরা কৃতির কক্ষ থেকে ভেসে আসা হট্টগোল আর চিৎকার শুনে দৌড়ে সেখানে আসে। অভিষেক বুঝতে পারে যে সে ধরা পড়ে যেতে পারে, কিন্তু যাওয়ার আগে সে নিশ্চিত করতে চেয়েছিল যে কৃতি যেন কোনোভাবেই না বাঁচে। তাই সে শেষবারের মতো কৃতির গলায় গভীরভাবে ছুরি ঢুকিয়ে দেয়। এতটাই অন্ধ ক্রোধে ছিল অভিষেক যে তার একমাত্র লক্ষ্য ছিল কৃতির জীবন শেষ করা। কৃতি তখন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিল, একেবারে অসহায়। আশপাশের 3 জন মেয়ে ঘটনাস্থলে এসে দেখে কৃতির অবস্থা। তাদের মধ্যে একজন তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কৃতির শেষ মুহূর্তটি ছিল খুবই মর্মান্তিক। পিজির মেয়েরা যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা কেউই সাহস করে কৃতিকে স্পর্শ করেনি বা তাকে সাহায্য করার চেষ্টা করেনি। সবাই শুধু দূর থেকে তাকিয়েছিল। এই মর্মান্তিক ঘটনার একটি ভালো দিক ছিল যে কৃতির পিজির সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড হয়ে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে অভিষেকের মুখ দেখা যায় যখন সে ঘটনাস্থল থেকে পালাচ্ছিল। এই কারণে পুলিশ নিশ্চিত ছিল যে তারা শীঘ্রই অভিষেককে গ্রেপ্তার করতে পারবে। তবে একটি বড় প্রশ্ন ছিল, এত কড়া সুরক্ষার মধ্যেও কিভাবে অভিষেক একটি মেয়েদের পিজিতে প্রবেশ করল। সাধারণত পিজির সিকিউরিটি এতটাই টাইট থাকে যে কোনো ছেলেকে, তা সে প্রেমিক হোক বা অন্য কেউ, প্রবেশ করতে দেওয়া হয় না। বায়োমেট্রিক স্ক্যানার থাকার পরেও কিভাবে অভিষেক ভিতরে ঢুকল? পিজির সিকিউরিটি গার্ডদের মতে যেই সময়ে অভিষেক পিজিতে প্রবেশ করেছিল সেই সময় রাতের খাবারের জন্য গার্ড সিকিউরিটি ডেস্ক ছেড়ে উপরে তার পরিবারের সঙ্গে ছিল। এ কারণে যখন অভিষেক প্রবেশ করে তখন সে সহজেই বায়োমেট্রিক স্ক্যানার এড়িয়ে পাশ দিয়ে চলে যায়। আরও জানা যায় যে সিকিউরিটি গার্ডের অনুপস্থিতির পাশাপাশি পিজির রিসেপশনেও কোনো কর্মী উপস্থিত ছিল না। এর ফলে অভিষেক কোনো বাধা ছাড়াই পিজির ভিতরে প্রবেশ করতে পেরেছিল। এই অব্যবস্থাপনার জন্য শুধুমাত্র অভিষেককেই নয়, পিজি মালিক এবং বিল্ডিং মালিককেও কৃতির মৃত্যুর জন্য দায়ী করা হয়। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অবহেলার কারণে জীবন বিপন্ন করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। এরপর পুলিশ তদন্তের সময় জানতে পারে যে অভিষেক মধ্যপ্রদেশের বাসিন্দা। তারা সন্দেহ করেছিল যে অভিষেক পালিয়ে গিয়ে নিজের বাড়িতে ফিরে যাবে। এই কারণে বেঙ্গালুরু পুলিশ মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের অভিষেকের সম্পর্কে জানায়। মধ্যপ্রদেশ পুলিশ তখন স্থানীয় রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ডে অভিষেককে খুঁজতে শুরু করে। তাদের সন্দেহ ঠিকই ছিল। যদিও অভিষেক তার ফোন বন্ধ করে রেখেছিল, পুলিশ তাকে 26 জুলাই 2024 মধ্যপ্রদেশের একটি বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তার করার পর বেঙ্গালুরু পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিকে কৃতির পরিবার তার এই মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়ে। তাদের মেয়ে কোনো দোষ না করেও নিজের জীবনের মূল্য চুকিয়েছে শুধুমাত্র একটি বন্ধুকে সাহায্য করার জন্য। সমাজে এই ঘটনা বড় ধরনের আলোড়ন তোলে। নারীদের নিরাপত্তা এবং পিজিতে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। কৃতির পিজির মালিক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়। অভিষেকের বিচার এখনও চলছে। তার বিরুদ্ধে জোরালো প্রমাণ থাকা সত্ত্বেও ভারতের আইনি ব্যবস্থায় এমন বিচার প্রক্রিয়া সময় সাপেক্ষ। কৃতির পরিবার এবং বন্ধুরা আশা করছে অভিষেকের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কৃতির জীবন হয়তো ছোট ছিল, কিন্তু তার গল্প দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। আমরা আশা করি তার পরিবার এবং বন্ধুরা ন্যায়বিচার পাবে এবং তার আত্মা শান্তি পাবে। বন্ধুরা, আমাদের পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন। আর কমেন্টে অবশ্যই লিখে জানান আপনাদের মতে অভিষেকের মতো একজন অপরাধীর কি শাস্তি হওয়া উচিত। পরের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।